দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, চলমান আবহাওয়া অধিদপ্তরের 3 দিনের হিট অ্যালার্ট, 7 দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন কেউ প্রার্থী হলে তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশ, সংবাদ সম্মেলনে জানালেন ওবায়দুল কাদের। শিশু হাসপাতালে আগুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দ্রুতই চালু হবে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই জানাবো সারা দেশের তীব্র তাপদাহের খবর। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। চরম গরমে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। রাজধানীতে দুপুরের পর যান চলাচলও কমে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই শুক্রবার 3 দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। আজ দ্বিতীয় দিনেও অনেক জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায় দেশের 2-1টি এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে এতে তাপপ্রবাহে কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া ও যশোরে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলায় মাঝারি তাপদাহ বিরাজ করছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে কর্মব্যস্ত মানুষ খানিকটা স্বস্তি পেতে শীতল স্থান খুঁজে নিচ্ছে। প্রচণ্ড গরম, অসহ্য গরম, যে গরম সহ্য করার মতো না। এই মুহূর্তে বাইরে গেলে গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। আমার তো সব জ্বলে বেড়েছে, শরীরে যাইতেছে, কিন্তু কারণ কাজ করতে পারতেছে না, এরকম কষ্ট আছে, রিস্ক ব্যাপার। গরমের কারণেই তো গাছতলায় বসা, জীবন দুর্বিষহ হয়ে যাইতেছে। গাছের নিচে প্রাকৃতিক বাতাস আছে, গাছে ছায়া দেয়। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে সারা দেশে 3 দিনের সতর্কতা জারির দ্বিতীয় দিনেও তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে, কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু লোকালি হয়তো বা কিছু বৃষ্টি হতে পারে, সেটা সিলেট, ময়মনসিংহ হয়তো বা চট্টগ্রাম। আর হিটওয়েভ যেটা চলছে, আমরা হয়তো বা পূর্বাভাস দিতে পারি কিংবা আমরা আশা রাখতে পারি যে আগামী যে 10-12 দিন আমাদের এপ্রিল মাসে বাকি আছে, হয়তো বা হিটওয়েভ বেশিরভাগ জায়গাতে অব্যাহত থাকতে পারে। সবুজ বনায়ন এলাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা তাপমাত্রা কমায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানান এ আবহাওয়াবিদ। বাংলাদেশের লোকালি বৃষ্টির সম্ভাবনাটা কম, এবং বাংলাদেশের পশ্চিমাংশে যে ভারতের যে রাজ্যগুলো আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম। তবে আমি আরেকটা জিনিস যোগ করি, যেহেতু কালবৈশাখীর সময় যখন তখন বৃষ্টি হতে পারে, এবং দীর্ঘ সময় যদি একটা বৃষ্টি আমরা পাই, সারা দেশব্যাপী যদি একটা বৃষ্টি পাই, তখন হয়তো অনেকটা প্রভাব পড়তে পারে আমাদের তাপমাত্রার। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া দেশব্যাপী 3 দিনের হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খোলার কথা ছিল সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল কলেজ 27 তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরিস্থিতির উন্নতি হলে 28 এপ্রিল স্কুল কলেজ খোলা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগের নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর স্কুলের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। অপরদিকে দেশের উত্তরবঙ্গে প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। তার কাছে জানবো উত্তরাঞ্চলের তাপমাত্রার খবর। মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উত্তরাঞ্চলের তাপমাত্রা কি খুব তাড়াতাড়ি কমার সম্ভাবনা রয়েছে নাকি, জানাবেন আমাদেরকে। জি উপমা, আপনি যেমনটা বলছিলেন যে গত কদিন ধরে কিন্তু রংপুরের যে তীব্র তাপদাহে অতিষ্ঠ রংপুরের জনজীবন। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে এই তীব্র গরমের পাশাপাশি কিন্তু লোডশেডিংও যুক্ত হয়েছে এই অঞ্চলে। তবে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে
বিশেষ করে শিশুরাও কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এই গরমজনিত নানা সমস্যায়। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে রংপুরে কিন্তু রেকর্ড পরিমাণ তাপমাত্রা আজকে কিন্তু রংপুরে যে তাপমাত্রা আবহাওয়া অফিস নির্ধারণ করেছে 36°C, সেটি কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কদিনে তাপমাত্রা আরো বাড়বে তেমনটা কিন্তু আবহাওয়া অফিস যেটি বলেছেন। তবে সব মিলে যদি আপনাকে বলি যে রংপুরে কিন্তু যে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা কর্মজীবী মানুষ, এই তীব্র তাপদাহের কারণে কিন্তু তারা যে তাদের কর্মজীবনে যাওয়ার সেটি কিন্তু অনেকটাই তারা হিমশিম খাচ্ছে। এবং পাশাপাশি আমরা রাস্তাঘাট গ্রাম অঞ্চলেও কিন্তু দেখেছি যে সেখানে অটো ভ্যান চালক থেকে শুরু করে অন্যান্য যারা আসলে দিন এনে দিন খাওয়ার যে অনেক কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী আসলে না পেয়ে তারাও কিন্তু অনেক হতাশায় দিন যাপন করছে। বিশেষ করে আবহাওয়া অফিসের যেটি বলছেন যে আগামী কদিন এই তাপমাত্রা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু তথ্য আছে। তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিস আমাদেরকে জানায়নি। তবে এই আবহাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে জানিয়েছেন। তবে সব মিলে যদি উপমা বলি যে রংপুরে কিন্তু জনজীবন আমরা যেটি দেখেছি যে যতই আসলে সকাল থেকে কিন্তু সূর্যের যে তীব্র তাপদাহ সেটি কিন্তু শুরু হয়ে যায়। পাশাপাশি এখানকার জনজীবনে যে লোডশেডিং এর প্রভাব সেটি পড়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে ক্ষেতে বিশেষ করে এখানে ভ্রূ রোপণে কিন্তু একটা শঙ্কা রয়েছে, কারণ ঘন ঘন লোডশেডিং এর ফলে কিন্তু কাঙ্ক্ষিত যে কৃষি সেচ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এমনটাই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে সর্বশেষ যে গরমের খবরাখবর এই ছিল আমার কাছে রংপুর থেকে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন কেউ প্রার্থী হলে তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশনা দলীয়ভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তালিকা করা এসব প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি জানান, নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের জেলা উপজেলা সহ কোনো স্তরের কমিটি গঠন কিংবা সম্মেলন করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বলা হয়েছে নিকটজনেরা, এমপি মন্ত্রীদের স্বজনরা, তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে, এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি করতে চায়। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবে মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে চায়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, আর সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। তথ্য দেওয়ার ক্ষেত্রে দেশে কিছুটা অনীহা রয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্য চাওয়া হলে তথ্য দিতে হবে। সেটাই করার জন্য আমরা মন্ত্রীসহ প্রশাসনের সবাইকে নিয়ে কাজ করছি, কারণ তথ্য না থাকলে অপপ্রচারের সুযোগ তৈরি হয়। এ সময় অসত্য তথ্য দিয়ে যারা সরকারের সমালোচনা ও অপপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান মন্ত্রী। আমাদের সাংবাদিক বন্ধুদের সকল সংগঠন থেকে 2 জন করে প্রতিনিধি পাঠাতে এবং তাদেরকে নিয়ে একটি সেল তৈরি করা এবং তার আলাপ আলোচনার ভিত্তিতে তাদের বক্তব্যগুলো দেওয়ার পরে আমরা এটাকে ফাইনালাইজ করব। তারপর দ্রুততম সময়ের মধ্যে সেটিকে আবার স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে নিয়ে এই আইনটি পাশ করাবো এবং এর বাইরেও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব। দর্শক, আবারও তাপপ্রবাহের খবর। সিলেটের তাপপ্রবাহের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গরমের সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ উপমা আপনাকে। সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু তীব্র গরমে
জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা অবস্থান করছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে গরমের বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়ার পরিবর্তনে রোগাক্রান্ত হচ্ছেন মানুষ, ঠান্ডা, ভাইরাস, ফ্লু এবং জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। তাছাড়া কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যাও হাসপাতালে বাড়ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে যে বিষয় জানিয়েছেন যে সিলেটের সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছেছে এবং গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এই অবস্থায় দেশব্যাপী 3 দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই অসহনীয় গরমে কিন্তু চরম বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদেই কিন্তু তারা কাজে বের হতে হয়। প্রখর রোদ এবং গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরে কাজে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে স্বস্তি পেতে আশ্রয় নিচ্ছেন পার্কে অথবা রাস্তার পাশে গাছের ছায়ায়। তবে আমি চিকিৎসকদের সাথেও কথা বলেছিলাম, চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু বিশ্রাম নিয়ে কাজ করতে হবে না এবং প্রচুর গরমের জন্য কিন্তু স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জনজীবনে স্বস্তি ফিরে আসবে। আসলে এই ছিল সিলেট থেকে তীব্র গরমের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ উপমা। মিলান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে গরমের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলান কান্তি দাস। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক বলেছেন, হজ যাত্রীদের স্বস্তি দিতে সরকার কাজ করছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে হজ যাত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাত্তার। হজের খরচ কমানো হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার পরও আমরা গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছি। হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ ব্রত পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে জানিয়েছেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনে জানিয়েছেন, দ্রুতই শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ চালু হবে। সকালে হাসপাতাল পরিদর্শন করে এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু হাসপাতালে আগুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সময় মতো সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পুড়ে যাওয়া ইউনিট ছাড়া পুরো হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় অসুস্থ শিশুদের স্বজনরা জানান, এই ঘটনার পরও ঝুঁকি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে শিশুর, তাই এত বড় দুর্ঘটনার পরও ঝুঁকি নিয়ে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। তবে আমি চেষ্টা করবো, ওনাদেরকে বলে গেলাম যত রকম ভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায়। আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি, ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব, কারণ হাসপাতালে অগ্নিকাণ্ড এটা খুবই ভয়াবহ একটা জিনিস। আমি এটা বিশেষ সুবিধা সম্বলিত আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেটরে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সহ বেশিরভাগ টিকা সংরক্ষণের নিয়ম থাকলে তা মানছে না কেউই। সাধারণ পরিবেশ অদক্ষ হাতেই দেয়া হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এসব ভ্যাকসিন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিয়ম না মেনে সংরক্ষণ করা এ সকল ভ্যাকসিন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। বিশেষ সুবিধা সম্বলিত আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেটরে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল ভ্যাকসিন সংরক্ষণের কথা, সেগুলো কিভাবে সংরক্ষণ হচ্ছে তা খতিয়ে দেখতে মাইটিভির নিয়ম অনিয়মের ক্যামেরা রাজধানীর শাহবাগের ঔষধ মার্কেটে। ফার্মেসিগুলোর ভ্যাকসিন সংরক্ষণের চিত্র দেখে হতভম্ব মাইটিভির নিয়ম অনিয়মের ক্যামেরা। টিকা সংরক্ষণের সুনির্দিষ্ট নিয়ম থাকলেও বেশিরভাগই তা মানছেন না। লালবাগ এলাকায় র্যাব 10-এর ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান। নিয়ম না মেনে দেশি বিদেশি বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ঔষধ ও ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া দেখে হতভম্ব হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পরে সেগুলোকে জব্দ করে তারা। মহানগর গোয়েন্দা পুলিশও 5 লাখ পিস নকল অ্যান্টিবায়োটিক ঔষধ সহ জব্দ করে বিভিন্ন রোগের ভ্যাকসিন সহ ঔষধ কারবারিদের। কত কোটি টাকার ওষুধ তারা কোথায় বিক্রি করেছেন
এবং তাদের সাথে কোনো রাগব বল আছে কিনা সবকিছু তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন আমরা গ্রহণ করব। অসাধু কারবারিদের তৈরি করা নকল এই সকল ঔষধ ও ভ্যাকসিন ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মানহীন এ সকল ঔষধ মানবদেহের জন্য মৃত্যুর কারণ হতে পারে। ভ্যাকসিন যদি মেয়াদ উত্তীর্ণ হয়, কিডনি, লিভার, হার্ট, ব্রেন এগুলো সব অর্গান যখন ফেল করে তখন সেটাকে আমরা বলি মাল্টি অর্গান ফেলিওর। সেরকম রোগ হতে পারে পেশেন্টের, এই কারণে আইসিইউ প্রয়োজন হতে পারে, এমনকি মৃত্যুও থাকতে পারে। তাহলে কি নবজাতককেও দেয়া হচ্ছে এ সকল টিকা? আর বাচ্চার বয়স 4.5 বছর। হ্যাঁ, দেওয়া হয়েছে, এলাকা থেকে দেওয়া হয়েছে। কি টিকা দিয়েছে? এমনি যে সুই ওইগুলা একটু ভুল খাওয়ায় যেমন বাচ্চা যে কোনো মতে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা। যত্রতত্র এইসব জায়গার ভ্যাকসিন এখন কিনে মানুষজন প্রতারিত হচ্ছেন হরহামেশাই, যা এখন নিয়মে পরিণত হয়েছে। দর্শক, মাই টিভিতে সপ্তাহে প্রতি শনিবার নিয়ম অনিয়ম নিয়ে আপনাদের সাথে থাকব আমি হাসান জাকির। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিবনারায়ণ দাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ কুমিল্লা টাউন হলে নেওয়া হয়, পরে সেখান থেকে আবার আনা হবে ঢাকায়। শুক্রবার সকাল 9:30টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে মারা যান শিবনারায়ণ দাস। সদ্য প্রয়াত বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়ায় চোখে আলো ফিরে পাচ্ছেন দুই অন্ধ লোক। আজ সন্ধানী চক্ষু হাসপাতালে দুজন অন্ধ মানুষের মধ্যে কর্নিয়া দুটি প্রতিস্থাপন করা হবে। বাংলাদেশের পতাকার প্রথম ও অন্যতম নকশাকারী শিবনারায়ণ দাস শুক্রবার সকাল 9:25 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান। তার ছেলে অর্ণব আদিত্য বাবার কথা অনুযায়ী কর্নিয়া দুটি দান করেন সন্ধানীতে। সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের টিম দুপুর 12:30টায় কর্নিয়া দুটি সংগ্রহ করে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। মিশা সওদাগর ভোট পেয়েছেন 265টি, অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর অভিনেতা আনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট। তার থেকে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার, তিনি পেয়েছেন 209 ভোট। সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শুক্রবার সন্ধ্যা 6:20 ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল 9:30টায় এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি। এবারে আমাদের কৃষি। অর্থকরী ফসল হিসেবে বরগুনায় কদর বাড়ছে সূর্যমুখী ফুল চাষের। স্বল্প খরচে লাভ বেশি। ভোজ্য তেল উৎপাদনেও সূর্যমুখী ফুলের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন আবাদে। কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবেজ উচ্ছ্বাস। সোনালী রোদ আর মৃদুমন্দ বাতাসে দুলছে রাশি রাশি সূর্যমুখী। মধু সংগ্রহে ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জন তো আছেই। এমন মনমাতানো স্নিগ্ধতায় ভরে উঠেছে বরগুনার ফসলের মাঠ। বরগুনা সহ কয়েকটি উপজেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি এখন চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। কম ঝুঁকি ও লাভ ভালো পাওয়ায় গত কয়েক বছরে সূর্যমুখী ফুল চাষে বেড়েছে কয়েক গুণ। মাত্র 100 দিনে ঘরে তোলা যায় সূর্যমুখী বীজ। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভালো ফলন ও তুলনামূলক লাভ বেশি হয় বলে এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবছরে ওইখানে শিপর করে একজন কৃষক, উনি অনেক জায়গায় এই সূর্যমুখী চাষ করছে
আর আমরা ওইটা চাষ করছি এই কারণে যে বাজারে যে তৈলগুলো পাওয়া যায় ওটা ভেজাল তৈল। এটা বৈদেশিক মুদ্রা তো অর্জন রয়েছে, এছাড়া এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে আর এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হতে পারছে বর্তমান সময়ে। সূর্যমুখী গ্রামীণ প্রকৃতির সাথে মিশে আছে, এটা সূর্যের সাথে সম্পর্কিত। জেলায় সূর্যমুখী চাষের আবাদ বাড়ছে, এজন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রণোদনা ও নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে সূর্যমুখীর বীজ এবং সার এবং পাশাপাশি আমরা এই যে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য আমাদের যে স্পেশাল পরিকল্পনা ছিল সেখানে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া। সোয়াবিন তেলের উপর নির্ভরতা কমাতে সূর্যমুখী ফুলসহ তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, শেষ করব রংপুরের পীরগাছার এক জীবন্ত মানচিত্রের খবর দিয়ে। বাদশা মিয়া পেশায় একজন ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও রয়েছে আশ্চর্য এক প্রতিভা। মাত্র 1 মিনিট 11 সেকেন্ডে বলতে পারে বিশ্বের সব দেশের নাম। শুধু তাই নয়, মাত্র 25 সেকেন্ডে দেশের 64 জেলার নাম বলার পাশাপাশি 26 সেকেন্ডে বলতে পারেন আল্লাহর 99 নাম। বিস্ময়কর প্রতিভার কারণে গ্রামের লোকেরা তাকে জীবন্ত মানচিত্র নামে ডাকেন। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন। গ্রামের মেলা থেকে কিনে আনা একটি মানচিত্র দেখে প্রতিদিন 10টি করে দেশের নাম মুখস্থ করতে করতে এখন তিনি নিজে হয়ে উঠেছেন মানচিত্র বাদশা। রংপুরের পীরগাছা উপজেলার তালুকিসাদ গ্রামের আব্দুল হামিদ ও মুর্শেদ বেগম দম্পতি 3 সন্তানের মধ্যে বড় বাদশা। তার এই প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। আল্লাহ পাক যে তাকে এত স্মরণ শক্তি দান করছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা। এবং আমরা আশা করি আরও ছেলেটি যেন এরকম আরও ভালো অগ্রসর হতে পারে। বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক ধনবান ব্যক্তি আছেন যারা তার প্রতিভাকে সম্মান দেখে যদি কোনো সহযোগিতা করে তাহলে তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। এখানে থেমে থাকিনি ভ্যান চালক বাদশার জ্ঞান চর্চার পরিধি। বিশ্বের সব দেশের নাম বলার পাশাপাশি মাত্র 25 সেকেন্ডে 64 জেলার নাম এবং 26 সেকেন্ডে বলতে পারেন আল্লাহর 99টি নাম। يا بر يا طاف يا متقيم يا عفو يا لطاف يا مالك الملك يا ذو الجلال والإكرام يا مقصر يا جميع يا غني يا مغني يا ماني يا ضراف يا نفي يا نور يا حدي يا بادي يا باقي يا وارث يا رشيد يا الشرف। এই মহান আল্লাহ পাকের 99টি নাম। বাদশার মা জানায়, ছেলের প্রশংসা করলে নিজেকে গর্বিত মনে হয়। মোবাইল ফোনেতে দেখায়, দেখি এতে আমরা তাকে খুশি, অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অথবা গ্রামবাসী যাই শুনে যাই দেখে তাই সবাই দোয়াই করে। প্রতিনিয়ত রংপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষজন বাদশাকে দেখতে আসে। তার প্রতিভার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মিরপুর, নারায়ণ, সাতক্ষীরা, জামালপুর, আংশিক শুরু, বগুড়া, জয়পুর, নগর, SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, চলমান আবহাওয়া অধিদপ্তরের 3 দিনের হিট অ্যালার্ট, 7টি স্কুল বন্ধ রাখার নির্দেশ। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন কেউ প্রার্থী হলে তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশ, সংবাদ সম্মেলনে জানালেন ওবায়দুল কাদের। শিশু হাসপাতালে আগুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। দ্রুতই চালু হবে শিশু হাসপাতালের কার্ডিয়াক ICU। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ভালোবাসায় চিরবিদায় নিলেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।